আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্ত শীঘ্রই শুরু হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের, প্রস্তুত রোডম্যাপও। মাঠ প্রশাসনে এখনও আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল রয়েছে। এবং সবশেষ জানিয়ে দেব, পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইবি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। পিলখানা বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্ত শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে অফিস কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিকভাবে হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। বিডিআর বিদ্রোহের মর্মান্তিক সে ঘটনা নিয়ে সেনাবাহিনী গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি তার আগে বিডিআর প্রধানেরও দায়িত্ব পালন করেছিলেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে সংগঠিত বিদ্রোহের ঘটনায় 57 সেনা অফিসার সহ মোট 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে ওই ঘটনা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে 468 বিডিআর সদস্যর। হত্যা মামলায় 2013 সালে 5 নভেম্বর 850 জনের বিচার কাজ শেষ হয়েছে। এতে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান 278 জন। 2017 সালে 27 নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও শেষ হয়ে যায় হাইকোর্টে। তাতে 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন দেওয়া হয় 185 জনকে এবং বিভিন্ন মেয়াদে 268 জনকে সাজা প্রদান করা হয়। এছাড়া 283 জনকে খালাস দেওয়া হয়। হাইকোর্টের রায়ে পূর্ব 15 জন সহ মোট 54 জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে 226 জন আসামি আপিল টু লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাইকোর্টে 83 জন আসামির খালাস ও সাজা কমানোর রায়ে বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন রাষ্ট্রপক্ষে। এইসব আপিল টু লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। অন্যদিকে বিস্ফোরক আইনের মামলায় 2010 সালে 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। ফলে এ মামলার বিচার ঝুলে যায়। তবে শাসন ক্ষমতার পরিবর্তনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে। বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের, প্রস্তুত রোডম্যাপও। বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান। গত আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে তৎপর হয়েছে দেশটি। পরে রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন পাকিস্তানে হচ্ছে উচ্চ পর্যায়ের নানা বৈঠক। এমনকি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই নেতৃত্বে দিচ্ছেন এসব বৈঠকের। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ইতিমধ্যে রুটম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত পাকিস্তানের কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছে। ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এই রুটম্যাপ তৈরি করেছেন তারা।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটানো যায় সে কৌশল নিয়ে আলোচনা করতে বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাইকমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংবাদ মাধ্যমটি বলছে, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কাছ থেকে তথ্য ও পরামর্শ নেওয়ার জন্যই এই বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে শেখ হাসিনার পলায়নের পর এর মাধ্যমে আওয়ামী লীগের 15 বছরের শাসনের সমাপ্তি ঘটে। আর হাসিনা ক্ষমতাচ্যুত হওয়াকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার সূচনা হিসেবে দেখছে পাকিস্তান। হাসিনা 15 বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নানা টানাপোড়েন ছিল, যদিও ইসলামাবাদ বরাবরই ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায়ই পাকিস্তানের নানা বিষয়ে নয়াদিল্লির সঙ্গে পরামর্শ করতেন। এছাড়া পাকিস্তান বিরোধিতাকে হাসিনা তার রাজনৈতিক কৌশল হিসেবেও নিয়েছিলেন। অবশ্য হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারতের জন্য গুরুতর ধাক্কা হলেও এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে সে দেশের সরকার। আর সম্পর্কের সেই উত্তরণ ঘটানোর জন্য কৌশলও ঠিক করেছে দেশটির নেতারা। এদিকে মাঠ প্রশাসনে এখনও আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল। ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপের শিষ্য হিসেবে পরিচিত ছিলেন তিনি। গোলাপের সুপারিশে ইউনো পদে পোস্টিং পেয়ে যান। এর আগে ঢাকার তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি হিসেবে সরকারি বিপি ও সম্পত্তির নিষ্পত্তির নামে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ঘটলেও বহাল তবিয়তে রয়েছেন জাকির। কেবল জাকির নয়, মাঠ পর্যায়ে দলীয় পদ পদবি ব্যবহার করে পোস্টিং নেওয়া এমন কর্মকর্তার সংখ্যা অনেক। সংশ্লিষ্টরা বলছেন, দলীয় আনুগত্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়া এসব কর্মকর্তারা এখনও সক্রিয়, ফলে সরকারের অনেক সিদ্ধান্ত মাঠ পর্যায়ে কার্যকর করা কঠিন হয়ে উঠছে। ফরিদপুর চর বদ্রাসনের ইউনো মোহাম্মদ ফয়সাল বিন করিম জাবি ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অবস্থাও নাজেহাল। কোনো নেতাই আর সামনে আসছে না। এই ভেঙে যাওয়া দলটিকে হাল ধরার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে অবশেষে ভেসে আছে গুঞ্জন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক নারায়ণগঞ্জের মেয়র আইবি তারা নাকি দলের হাল ধরতে যাচ্ছেন। দলটির নতুন সভাপতি হিসেবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে থাকবেন আব্দুল হামিদ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন সেলিনা হায়াত আইবি। তবে এখনও জোরালোভাবে তেমনটা শোনা যায়নি, গুঞ্জন উঠছে মোটামুটি।